একটা পুতুল যার চোখ বন্ধ ছিল সকালে খুলে গেল, আর পশ্চিমবঙ্গের সীমান্তের ওপারে ঝাড়খণ্ডের সেই বটগাছের নিচে মাটিতে যে পায়ের ছাপ পাওয়া গেল সেগুলো গাছের দিকে গেছে, কিন্তু ফেরার ছাপ নেই। জানতে হলে পুরো এপিসোড শেষ পর্যন্ত শুনুন। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনি যেখানেই আছেন একটু থামুন। আপনার ঘরের সেই কোণটায় তাকান যেখানে আলো পৌঁছায় না। সেই অন্ধকারটুকু কি স্থির? একটু মনোযোগ দিন। কোনো শব্দ আসছে কি? মেঝেতে কি কোনো আওয়াজ হচ্ছে যেটা বাতাসের নয়, পোকার নয়, আপনার পরিচিত কোনো কিছুর নয়? রাত 9টা বাজলে পৃথিবীটা একটু বদলে যায়। দিনের শেষ আলো সরে গেলে যে অন্ধকার নামে, সেই অন্ধকারে কিছু সত্তা জেগে ওঠে যারা আলোর সময় থাকে লুকিয়ে। রাত 9টা মানে শুধু একটা সংখ্যা নয়। রাত 9টা মানে সেই মুহূর্ত যখন দুই জগতের পর্দাটা সবচেয়ে পাতলা হয়ে আসে। এক পাশে আপনি, আরেক পাশে যারা আছে কিন্তু দেখা যায় না। রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসরে আমরা সেই সব ঘটনা বলি যা মানুষের জীবনে সত্যিই ঘটে গেছে, যা যুক্তির বাইরে, বিজ্ঞানের বাইরে, কিন্তু অনুভূতির ভেতরে গেঁথে আছে চিরকালের মতো। আজকের এপিসোড 136-এ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুটি এমন ঘটনা যা শুনে আপনার হাতের তালু ঠান্ডা হয়ে যাবে, বুকের ভেতরে একটা অদ্ভুত চাপ অনুভব করবেন। প্রথম ঘটনা এসেছে ভারতের পূর্বাঞ্চল থেকে, ত্রিপুরার একটি ছোট্ট শহর থেকে, যেখানে একটি পুরনো অ্যানাবেল পুতুল একটি পরিবারের জীবন ওলটপালট করে দিয়েছিল। আর দ্বিতীয় ঘটনা এসেছে ঝাড়খণ্ডের এক প্রত্যন্ত গ্রাম থেকে, যেখানে একটি শতবর্ষী বটগাছকে ঘিরে এমন কিছু ঘটেছিল যা পুরো গ্রামের মানুষের বিশ্বাসকে, ঘুমকে, জীবনকে বদলে দিয়েছিল। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড 136-এর প্রথম ঘটনা, ত্রিপুরার সেই অভিশপ্ত অ্যানাবেল পুতুলের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রিয়া দেবনাথ। রিয়া ত্রিপুরার আগরতলার কাছে একটি ছোট্ট শহরের বাসিন্দা। বয়স তার 27। তিনি পেশায় একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। শান্ত সাধারণ জীবনযাপন, বাবা মা ছোট ভাই নিয়ে একটি ছোট্ট পরিবার। কিন্তু 2024 সালের মাঝামাঝি সময়ে এই পরিবারে যা ঘটেছিল তা রিয়াকে এমনভাবে বদলে দিয়েছে যে সে এখন আর কোনো পুরনো বাজার বা পুরনো দোকানের সামনে দিয়ে যেতে পারেন না। অসংখ্য ধন্যবাদ রিয়াকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি রিয়ার ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি বিস্তারিত জানিয়েছেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের বাড়িটা আগরতলা শহর থেকে মিনিট 15 দূরে একটা ছোট্ট মফস্বল এলাকায়। পুরনো বাড়ি। বাবা বলতেন এই বাড়িতে 3 পুরুষ ধরে থাকছি আমরা। রাস্তার সামনে একটা বাগান, পেছনে ছোট্ট উঠোন, উঠোনের শেষে একটা পুকুর। সন্ধ্যের পর পুকুর পাড়ে যেতে মানা ছিল ছোটবেলা থেকেই। বাবা বলতেন পুকুরের ধার বিপজ্জনক, কিন্তু বড় হয়ে বুঝেছিলাম শুধু পড়ে যাওয়ার ভয়ে নয়, অন্য কোনো একটা কারণেও বাবা ওদিকটা নিয়ে একটু সতর্ক ছিলেন। তবে সেটা পরের কথা। ঘটনা শুরু হয়েছিল 2024 সালের জুন মাসে। আমার ছোট ভাই দীপঙ্কর তখন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার পর ছুটিতে। বয়স তার 18। একটু দুরন্ত, সাহসী, নতুন কিছুতে আগ্রহী। সে আমার চেয়ে স্বভাবে একদম আলাদা। আমি যেখানে সাবধানী, দীপঙ্কর সেখানে বেপরোয়া। সেই জুন মাসের একদিন বিকেলে দীপঙ্কর আগরতলার পুরনো বাজার এলাকায় গিয়েছিল বন্ধুদের সাথে। সেখানে একটা পুরনো অ্যান্টিক দোকান আছে। পুরনো জিনিসপত্র বিক্রি হয়, পুরনো ঘড়ি, পুরনো বাসনপত্র, পুরনো মূর্তি। দীপঙ্কর ওই ধরনের দোকানে যেতে ভালোবাসে। মাঝে মাঝে সস্তায় পুরনো কিছু কিনে আনে। সেই দিন দোকানের এক কোণে সে দেখল একটা পুতুল। পুতুলটা আকারে মাঝারি, উচ্চতায় হয়তো 30 সেন্টিমিটার। পরনে একটা পুরনো ফ্রক, একসময় সাদা ছিল কিন্তু এখন হলদেটে। মাথায় গাঢ় বাদামি চুল, সিল্কের মতো কিন্তু একটু উস্কো খুস্কো। আর মুখে চোখ দুটো বন্ধ, পাতা নামানো। মুখে একটা অদ্ভুত ভাব, যেটাকে হাসিও বলা যায় না, ব্যথার চিহ্নও নয়। দীপঙ্কর দোকানদারকে জিজ্ঞেস করল পুতুলটার কথা। দোকানদার বয়স্ক একজন মানুষ, চোখে মোটা কাচের চশমা। পুতুলটার দিকে তাকালো একবার, তারপর বলল, ওটা একটা বিশেষ পুতুল, পুরনো জিনিস, কলকাতার একটা পুরনো বাড়ি থেকে এসেছে, দাম বেশি না, 300 টাকা। দীপঙ্কর জিজ্ঞেস করল, পুরনো মানে কত পুরনো? দোকানদার বলল,
অনেক পুরনো, কিন্তু ভালো অবস্থায় আছে। দীপঙ্কর লক্ষ্য করল পুতুলটার চুলের কাছে একটা সরু কালো সুতো বাঁধা। সুতোটা কোনো উদ্দেশ্যে বাঁধা কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু সুতোটা দেখে তার কেমন যেন লাগলো। তারপরেও সে পুতুলটা কিনল 300 টাকায়। বাড়ি ফিরে পুতুলটা এনে নিজের ঘরে টেবিলে রাখল। আমি দেখলাম, একটু অদ্ভুত লাগলো পুতুলটাকে। এই ধরনের পুতুল আমার কাছে আকর্ষণীয় নয়, কিন্তু দীপঙ্কর খুশি, তাই কিছু বললাম না। সেই রাতে প্রথম ঘটনাটা হলো। রাত তখন 12:30। আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা শব্দে ঘুম ভাঙল। শব্দটা আমার ঘরের নয়, দীপঙ্করের ঘরের। একটা কিছু পড়ে যাওয়ার শব্দ। আমি উঠলাম, দীপঙ্করের ঘরের দরজায় টোকা দিলাম। কোনো সাড়া নেই। দরজা খুললাম। দীপঙ্কর বিছানায় ঘুমোচ্ছে শান্তভাবে, কিন্তু ঘরের মেঝেতে সেই পুতুলটা পড়ে আছে। টেবিল থেকে পড়ে গেছে। আমি পুতুলটা তুলে টেবিলে রাখলাম, কিন্তু পুতুলটা তোলার সময় একটা জিনিস দেখলাম যা আমাকে থমকে দিল। পুতুলটার চোখ খোলা। একটু আগে যখন দীপঙ্কর বাড়ি এনেছিল তখন চোখ বন্ধ ছিল, পাতা নামানো, কিন্তু এখন চোখ দুটো পুরোপুরি খোলা। চোখে একটা হালকা নীল রঙের কাচের মণি, ঠিক কোনো সাধারণ পুতুলের মণির মতো নয়, একটু বেশি স্বচ্ছ, একটু বেশি গভীর। আমি টেবিলে পুতুলটা রেখে ঘুরে দাঁড়ালাম। মনে মনে ভাবলাম, হয়তো চোখটা স্প্রিং মেকানিজমের, পড়ে যাওয়ার ধাক্কায় খুলে গেছে। কিন্তু ঘরের দরজায় পৌঁছে ঘুরে তাকালাম একবার। পুতুলটার চোখ এখন আমার দিকে। এটা কি আগেও এদিকে ছিল? আমি নিশ্চিত ছিলাম না। তাকিয়ে রইলাম কয়েক মুহূর্ত। পুতুলের চোখ স্থির, কোনো নড়াচড়া নেই, কিন্তু একটা অনুভূতি হলো যেন এই চোখ দুটো দেখছে। আমি ঘরে ফিরে গেলাম। পরের দিন সকালে দীপঙ্করকে বললাম পুতুলটার চোখ খোলার কথা। সে বলল, আরে দিদি, এগুলো সব মেকানিক্যাল, পড়ে গেছিল তো ধাক্কাই খুলে গেছে। আমি বললাম, তুই পুতুলটা ফেরত দিয়ে আয়। দীপঙ্কর হাসল। কেন, এত সুন্দর পুতুল? আমি বললাম, সুন্দর না, এটা আমার ভালো লাগছে না। দীপঙ্কর বলল, ঠিক আছে দিদি, একটু রাখি দেখি। সে রাখল। আমি আর বললাম না। কিন্তু সেদিন রাতে আমাদের মায়ের ঘুম ভেঙে গেল। মা বললেন, মনে হচ্ছিল ঘরের মধ্যে কেউ হাঁটছে। উঠে দেখলেন কেউ নেই, কিন্তু ঘরের মেঝেতে মায়ের গায়ের চাদর পড়ে আছে, যদিও সেটা বিছানায় তার পায়ের কাছে রাখা ছিল। মা ভাবলেন ঘুমের মধ্যে পড়ে গেছে। তৃতীয় রাতে বাবার সাথে কিছু হলো। বাবা গভীর রাতে ঘুমের মধ্যে কথা বলছিলেন। মা শুনিয়েন, অস্পষ্ট কথা, কিন্তু একটা কথা স্পষ্ট শোনা গেল, সরে যাও, এখানে বসো না। মা বাবাকে জাগালেন। বাবা উঠে অবাক হলেন, বললেন, স্বপ্নে কিছু দেখেননি? কিন্তু মা বললেন, তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। বাবা বললেন, আসলে একটা খুব অদ্ভুত অনুভূতি হয়েছিল। ঘুমের মধ্যে মনে হয়েছিল কেউ বিছানার পাশে দাঁড়িয়ে দেখছে। সেদিনে আমি দীপঙ্করকে পুতুলের বিষয়ে আরেকবার বললাম। দীপঙ্কর এবার একটু গম্ভীর হল। সে বলল, দিদি, আমিও একটা কথা বলবো। গতকাল রাতে আমিও কিছু একটা দেখেছি। আমি জিজ্ঞেস করলাম, কি দেখেছিস? দীপঙ্কর বলল, রাত বোধহয় 1-2 হবে। আধ ঘুম আধ জায়গায় ছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার পায়ের দিকে বসে আছে। একটা ভার অনুভব করলাম বিছানায়। চোখ খুলে দেখলাম কেউ নেই, কিন্তু বিছানার চাদরে একটা চাপের দাগ ছিল। আমি সাথে সাথে বললাম, পুতুলটা সরিয়ে দে। দীপঙ্কর কিছু বলল না, কিন্তু পুতুলটা সরালো না। চতুর্থ রাতে পুরো ঘটনাটা একটা অন্য মাত্রায় চলে গেল। সেদিন রাতে আমি নিজেও ঘুমোতে পারছিলাম না, কেন জানি না, একটা অস্বস্তি। বিছানায় শুয়ে পড়ছিলাম, উঠছিলাম। ঘড়িতে তখন রাত 2:25। তখন দীপঙ্করের ঘর থেকে একটা শব্দ এলো। এই শব্দটা আগের দিনের মতো কিছু পড়ে যাওয়ার শব্দ নয়, এটা একটু ভিন্ন। একটা আওয়াজ, যেন কেউ খুব আস্তে আস্তে হাঁটছে। কাঠের মেঝেতে পায়ের চাপের শব্দ। আমি উঠলাম, দীপঙ্করের ঘরের দরজার কাছে গেলাম। দরজায় কান রাখলাম। হাঁটার শব্দ আসছে ধীরে ধীরে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আমি দরজা খুললাম। দীপঙ্কর বিছানায় ঘুমাচ্ছে। ঘরে আর কেউ নেই, কিন্তু হাঁটার শব্দটা থামেনি, এখনো হচ্ছে। ঘরের মধ্যে স্পষ্ট, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। আমি ঘরের আলো জ্বাললাম। আলো জ্বলতেই শব্দটা থামল, আর সেই মুহূর্তে আমার চোখ পড়ল টেবিলের দিকে। পুতুলটা নেই, টেবিল খালি।
আমি চারদিকে তাকালাম, মেঝেতে নেই, জানালার কাছে নেই, বিছানার নিচে তাকালাম, নেই। তখন দীপঙ্করের ঘুম ভেঙে গেল। সে উঠে বসল, চোখ কোচলাল। কি হলো দিদি, তোর পুতুল কোথায়? দীপঙ্কর চমকে উঠল, টেবিলের দিকে তাকালো, তারপর সারা ঘরে চোখ বোলালো। আমি তো এখানেই রেখেছিলাম। আমরা দুজনে মিলে ঘর খুঁজলাম, আলমারির পেছনে, দরজার পেছনে, ঘরের প্রতিটি কোণে। পুতুল নেই। সেই রাতে আমরা বাকি ঘরও খুঁজলাম, মায়ের ঘর, বাবার ঘর, রান্নাঘর, বাথরুম, কোথাও নেই। পুতুলটা অদৃশ্য হয়ে গেছে। আমরা ঘুম থেকে বাবা মাকে তুলিনি, দুজনে দীপঙ্করের ঘরে বসে থাকলাম সারা রাত। ভোরের আলো ফুটতে না ফুটতেই মা উঠলেন, রান্নাঘরে গেলেন চা করতে। একটু পরে মা ডাকলেন, দীপু, এটা কি? আমরা দুজনে রান্নাঘরে গেলাম। রান্নাঘরের জানালার নিচে পুতুলটা, মাটিতে বসানো, সোজা করে বসানো, আর তার চোখ জানালার দিকে, বাইরের দিকে। রান্নাঘরে কেউ পুতুলটা রাখেনি। রাতে আমরা রান্নাঘরও খুঁজেছিলাম। মা জিজ্ঞেস করলেন, এটা কোথায় পেলি? দীপঙ্কর বলল, বাজার থেকে কিনেছিলাম। মা পুতুলটার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, এটা বাড়িতে রাখা ঠিক হবে না। আমি বললাম, মা ঠিকই বলছেন, ফেরত দে। কিন্তু দীপঙ্কর বলল, কিভাবে ফেরত দেব? সে দোকান কি আর পুতুল ফেরত নেবে? সেই সকালে বাবা জাগলেন। বাবা পুতুলটা দেখলেন। বাবার মুখের ভাব পাল্টে গেল। তিনি দীপঙ্করকে বললেন, এটা কোথায় পেয়েছিস? দীপঙ্কর সব বলল। বাবা চুপ করে থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, আগরতলার পুরনো বাজারের ওই দোকানটা আমি চিনি। ওই দোকানদার একসময় আমার পরিচিত ছিলেন। ওখান থেকে জিনিস কিনতে হয় না। আমি বললাম, কেন বাবা? বাবা বললেন, কারণ ওই দোকানে যেসব জিনিস আসে তার সবের একটা ইতিহাস থাকে। সেই ইতিহাস সব সময় ভালো নয়। সেই দিনই বাবা পুতুলটা একটা কাপড়ে মুড়িয়ে একটা পুরনো টিনের বাক্সে বন্ধ করে রাখলেন। বললেন, আমাদের মহল্লার এক বয়স্ক মানুষ আছেন, তার কাছে নিয়ে যাবেন। সেই রাতটা তুলনামূলক শান্ত গেল, হয়তো পুতুলটা বন্ধ ছিল বলে। কিন্তু পরের দিন সকালে সেই টিনের বাক্স খোলা পাওয়া গেল। তালা দেওয়া ছিল না, কিন্তু ঢাকনাটা শক্তভাবে আটকানো ছিল। সেটা খোলা, আর বাক্সের ভেতরে পুতুলটা নেই। এবার পুতুলটা পাওয়া গেল আমাদের বাগানে, সামনের বাগানে, ফুলের গাছের মাঝখানে বসানো, আগের মতোই সোজা করে। বাবা সেই বাগানে গিয়ে পুতুলটার সামনে দাঁড়ালেন, অনেকক্ষণ তাকিয়ে রইলেন, তারপর ঘুরে এলেন। মাকে বললেন, আজকেই এটার ব্যবস্থা করতে হবে। সেই বিকেলে বাবা আমাদের মহল্লার বয়স্ক মানুষটার কাছে গেলেন। তার নাম পরিমল দাদু, বয়স ৭৫-এর কাছাকাছি। তিনি অনেক বছর ধরে এই ধরনের বিষয়ে সাহায্য করেন বলে এলাকার মানুষরা জানে। পরিমল দাদু পুতুলটার কথা শুনলেন, একটু চিন্তিত হলেন, বললেন, পুতুলটা দেখব। বাবা পুতুলটা নিয়ে গেলেন। পরিমল দাদু পুতুলটা হাতে নিয়ে দেখলেন, চুলের কাছের সেই কালো সুতোটা দেখলেন। তারপর বললেন, এই পুতুলে কিছু একটা আছে। এই সুতোটা দেখছ? এটা সাধারণ সুতো নয়, কোনো একটা উদ্দেশ্যে বাঁধা। এই ধরনের পুতুল কখনো কখনো একটা মাধ্যম হয়ে যায়, কোনো সত্তা এটাকে ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবেশ করতে। বাবা বললেন, এর সমাধান কি? পরিমল দাদু বললেন, পুতুলটা এই বাড়িতে রাখা যাবে না, কিন্তু ফেলে দেওয়াও ঠিক হবে না, কারণ অন্য কেউ পাবে। এটাকে একটা বিশেষভাবে বিসর্জন দিতে হবে। পরিমল দাদু বললেন, আগামীকাল অমাবস্যার পরের দিন, সেই দিন ভোরবেলা সূর্য ওঠার আগে পুতুলটাকে নদীতে ভাসিয়ে দাও। কিন্তু ভাসানোর আগে এই পুতুলের চুলের কাছে যে সুতো আছে সেটা কেটে ফেলতে হবে। সুতো কাটলে যে সংযোগ তৈরি হয়েছে সেটা দুর্বল হবে। পরিমল দাদু আরও বললেন, একটা কথা মনে রেখো, পুতুলটা নদীতে ভাসানোর সময় কেউ পেছনে তাকাবে না। যাও, ভাসাও, ফিরে এসো, পেছনে তাকানো যাবে না। পরিমল দাদু একটা ছোট্ট কাগজে কিছু মন্ত্র লিখে দিলেন। বললেন, নদীতে যাওয়ার আগে বাড়িতে এটা পড়তে হবে। পরের দিন ভোর 4টে আমরা উঠলাম, বাবা, মা, আমি, দীপঙ্কর। বাবা পরিমল দাদুর দেওয়া কাগজ পড়লেন,
তারপর পুতুলের সুতো কাটলেন। সুতো কাটার সাথে সাথে একটা অদ্ভুত কাণ্ড হলো। পুতুলটার চোখ বন্ধ হয়ে গেল। যেই সুতো কাটা হলো সাথে সাথে পুতুলের পাতা নেমে এলো, চোখ বন্ধ। আমরা চারজন একটু থমকে গেলাম। বাবা বললেন, চলো। আমরা গেলাম নদীর ধারে। ত্রিপুরার সেই ছোট্ট নদী যেটা আমাদের এলাকার পাশ দিয়ে বয়ে গেছে। ভোরের আলো তখনও ফোটেনি পুরোপুরি, আকাশে একটু ধূসর আভা। বাবা পুতুলটা জলে ছাড়লেন, পুতুলটা ভেসে গেল। আমরা ঘুরে হাঁটতে শুরু করলাম, কিন্তু দীপঙ্কর সে পেছনে তাকালো। আমি দেখিনি, কিন্তু মা দেখেছিলেন। মা তখন কিছু বলেননি। বাড়ি ফিরে আসার পর দীপঙ্কর চুপ হয়ে গেল। সকালে কিছু খেলো না, সারাদিন নিজের ঘরে শুয়ে থাকলো। বিকেলে মা আমাকে ডেকে বললেন, নদীতে দীপু পেছনে তাকিয়েছিল। আমি ছুটে গেলাম দীপঙ্করের ঘরে। দীপঙ্করকে দেখে আমার বুক কেঁপে উঠল। সে শুয়ে আছে, চোখ খোলা, কিন্তু দৃষ্টি শূন্য, ছাদের দিকে তাকিয়ে, কিন্তু কিছু দেখছে না যেন। দীপু? সাড়া নেই। দীপঙ্কর? সে ধীরে মাথা ঘোরালো, আমার দিকে তাকালো, কিন্তু তার চোখে একটা অদ্ভুত শূন্যতা, যেন সে আমাকে দেখছে না, আমার পেছনে কিছু একটা দেখছে। বলল, দিদি, পুতুলটা ভাসেনি। আমি বললাম, কি? দীপঙ্কর বলল, আমি পেছনে তাকিয়েছিলাম, পুতুলটা ভাসেনি, জলে পড়েনি, দাঁড়িয়েছিল, জলের ওপরে দাঁড়িয়ে, আর তাকিয়েছিল আমার দিকে। আমি দৌড়ে বাবার কাছে গেলাম, বাবাকে বললাম। বাবা সাথে সাথে পরিমল দাদুর কাছে গেলেন। পরিমল দাদু শুনলেন, তার মুখ গুরুতর হয়ে গেল। বললেন, পেছনে তাকানো উচিত হয়নি, এখন ছেলেটার ওপর একটা দৃষ্টি পড়ে গেছে, সেই দৃষ্টি সরাতে সময় লাগবে। পরিমল দাদু এলেন আমাদের বাড়িতে, দীপঙ্করকে দেখলেন, দীপঙ্করের ঘরের চার কোণে কিছু করলেন, বাড়ির দরজায় কিছু এঁকে দিলেন। তারপর বললেন, 3 দিন কেউ এই বাড়ি থেকে বেরোবে না, সন্ধ্যার পর সব জানালা বন্ধ রাখবে, আর দীপঙ্করকে একা ঘরে রাখবে না। 3 দিন আমরা পরিমল দাদুর নির্দেশ মেনে চললাম। প্রথম রাতে দীপঙ্করের ঘরে একটা ভারী নিঃশ্বাসের শব্দ আসছিল, কিন্তু দীপঙ্কর ঘুমিয়েছিল। দ্বিতীয় রাতে ঘরের আলো কয়েকবার জ্বলল, নিভল। তৃতীয় রাতে কিছু হলো না, পুরো রাত শান্ত। চতুর্থ দিন সকালে দীপঙ্কর উঠে বলল, ভালো ঘুম হয়েছে। তার চোখে আবার সেই স্বাভাবিক দৃষ্টি। পরিমল দাদু বললেন, সে চলে গেছে। কিন্তু শেষ একটা কথা আমাকে আজও ঘুমাতে দেয় না। পরিমল দাদু যাওয়ার আগে বললেন, ওই পুতুলটা কোথায় গেছে জানি না, নদীতে ভাসেনি বলে দীপঙ্কর দেখেছে, কোথাও আছে, কোনো একদিন হয়তো অন্য কারো কাছে পৌঁছাবে। যদি কেউ কখনো পুরনো বাজারে বা পুরনো কোনো দোকানে এই ধরনের একটা পুতুল দেখে, বন্ধ চোখ, বাদামি চুল, মাথায় কালো সুতো, তাকে ছুঁড়ো না, কিনো না, পাশ দিয়ে চলে যাও। রিয়া এখানে থামলেন, তারপর বললেন, ভাই, আজও যখন বাজারে যাই কোনো পুরনো দোকানে ঢুকতে পারি না, মনে পড়ে যায়। আর দীপঙ্কর, সে আর কোনো পুরনো জিনিস কেনে না, কোনো দিন কিনবেও না। এই ছিল আজকের প্রথম ঘটনা। রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। এবার আমরা পাড়ি দেব ঝাড়খণ্ডের এক প্রত্যন্ত গ্রামে, যেখানে একটা শতবর্ষী বটগাছ গ্রামের মাঝখানে দাঁড়িয়ে কয়েক 100 বছর ধরে। গ্রামের মানুষেরা সেই গাছকে শ্রদ্ধা করে, দূরে থাকে, রাতের পর সেদিকটায় যায় না। কিন্তু একদিন কিছু মানুষ সেই নিষেধ ভেঙেছিল, আর তারপর যা ঘটেছিল তা সেই গ্রামের মানুষ আজও মনে রাখে। দ্বিতীয় ঘটনা, ঝাড়খণ্ডের সেই অভিশপ্ত বটগাছের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আকাশ মাহাতো। আকাশ ঝাড়খণ্ডের সারাইকেলা খারসোয়া জেলার কাছে একটা ছোট্ট গ্রামের বাসিন্দা। বয়স তার 25। তিনি একটা ছোট্ট মুদিখানার দোকান চালান। শিক্ষিত ছেলে, কিন্তু শহরে না গিয়ে গ্রামেই থেকে গেছেন। 2023-এর শেষের দিকে তার গ্রামে যা ঘটেছিল তা শুধু তার গ্রামের নয়, আশেপাশের 5টি গ্রামের মানুষ আজও সেই ঘটনার কথা জানে।
অসংখ্য ধন্যবাদ আকাশকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি আকাশের ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি বিস্তারিত জানিয়েছেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের গ্রামের নাম মনে না থাকলেও আমাদের গ্রামের বটগাছটার কথা মনে থাকবে যে একবার শুনেছে। গাছটা গ্রামের একেবারে মাঝখানে, বাজারের পাশে, পুরনো মন্দিরের সামনের মাঠে। বয়স কত তা কেউ জানে না। দাদার দাদার আমলেও নাকি এই গাছ এভাবেই ছিল। বিশাল বটগাছ, তার ঝুড়ি মাটিতে নেমে আবার গাছ হয়ে উঠেছে। তার পাতা এত ঘন যে দিনের বেলায় নিচে বসলে রোজ পৌঁছায় না। গাছের গুড়ির পরিধি এতটা যে ৫-৬ জন মানুষ হাত ধরে চেষ্টা করলেও পুরো গাছকে ঘেরা যাবে না। গাছটাকে কেন্দ্র করে গ্রামে কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো কেউ লিখে রাখেনি, কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মে মুখে মুখে চলে এসেছে। সূর্য ডোবার পরে বটতলায় যাওয়া যাবে না। বটগাছের ঝুড়িতে কিছু বাঁধা যাবে না। গাছের নিচে রাতে আগুন জ্বালানো যাবে না। একা বটতলায় যাওয়া যাবে না, এমনকি দিনের বেলায়ও না। এই নিয়মগুলো কেন তা কেউ খুব স্পষ্ট করে বলতে পারে না। গ্রামের বৃদ্ধরা বলেন এই গাছে একটি সত্তা বাস করে। সে সত্তা গ্রামের ক্ষতি চায় না, কিন্তু তাকে বিরক্ত করলে সে রাগ করে। আমরা ছোটবেলা থেকেই এই নিয়মগুলো মেনে চলেছি। বটতলায় দিনে যেতাম, কিন্তু সন্ধ্যের আগেই ফিরে আসতাম। কেউ কখনো নিয়ম ভাঙেনি। কিন্তু 2023 সালের নভেম্বর মাসে কিছু মানুষ এলো যারা এই নিয়মকে পরোয়া করল না। ওরা ছিল শহর থেকে আসা কিছু ছেলে, 5 জন। তাদের একজন ছিল আমাদেরই গ্রামের ছেলে, নাম সন্তোষ। সন্তোষ কয়েক বছর আগে জামশেদপুরে চলে গিয়েছিল কাজের খোঁজে। সেখানে কিছু বন্ধু জুটিয়েছিল। এই 4 বন্ধু নিয়ে বেড়াতে এসেছিল গ্রামে। শহরে ছেলে, 4 জনের কেউই গ্রামের জীবন সম্পর্কে বেশি জানে না। বড় বড় কথা বলে, যুক্তি দিয়ে সব ব্যাখ্যা করে, ভূত প্রেতকে কুসংস্কার বলে হাসে। প্রথম দিন ওরা ঘুরে দেখল গ্রাম, বটগাছটাও দেখল। বটগাছ দেখে ওরা মুগ্ধ হলো। এত বড় গাছ ওরা আগে দেখেনি। ওদের মধ্যে একজন নাম বিক্রম, সে বলল, এই গাছের নিচে রাতে বসলে কেমন হয়? সন্তোষ বলল, ওটা করা যাবে না, গ্রামে নিষেধ আছে। বিক্রম হাসল, নিষেধ কেন? সন্তোষ বলল, গাছে নাকি কিছু একটা আছে। বিক্রম আরও হাসল, কুসংস্কার, এসব আদিম ভয়। তার বাকি বন্ধুরাও হাসল। আমি দোকানে ছিলাম, ওদের কথা শুনছিলাম। আমি বললাম, ভাই, নিয়মটা মানুন, গ্রামের পুরনো নিয়ম, একটা কারণ আছে। বিক্রম বলল, কারণ কি? আমি বললাম, সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু অনেক বছর ধরে এই নিয়ম আছে। বিক্রম বলল, আপনারা বিশ্বাস করেন বলে নিয়ম আছে, আমরা করি না, তাই আমাদের কোনো নিয়ম নেই। আমি আর কিছু বললাম না। সেই রাতে ওরা 5 জন, সন্তোষ সহ, রাত 12টার দিকে বটতলায় গেল। আমি জানতাম না তখন, পরে জেনেছি। ওরা গেল টর্চ নিয়ে। বটতলায় পৌঁছে আলো জ্বালালো। বিশাল বটগাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলল। গাছের ঝুড়িগুলো ধরে দাঁড়ালো, হাসি মুখে। প্রথম কিছুক্ষণ কিছু হলো না। তারপর বিক্রম বলল, দেখলে, কিছুই না, নিছক একটা পুরনো গাছ। ওরা গাছের নিচে বসলো, মোবাইলে গান বাজালো, গল্প করল। রাত তখন 1টার কাছাকাছি। তখন ওদের মধ্যে একজন, নাম রাজেশ, বলল, একটু চুপ করো তো, একটা আওয়াজ আসছে। সবাই চুপ করল। আওয়াজটা গাছের ওপর থেকে আসছে। গাছের ডালে কিছু একটা নড়ছে, কিন্তু বাতাস নেই সেদিন। পাতা নড়ার কোনো কারণ নেই। বিক্রম বলল, পাখি হবে। রাজেশ বলল, রাত 1টায় পাখি নড়বে কেন? নড়াচড়ার শব্দ একটু বাড়ল, তারপর থামল। তারপর আরেকটা জিনিস হলো, গাছের ঝুড়িগুলোর একটা, যেটা মাটিতে নেমে এসেছে, সেটা একটু নড়ল। বাতাস নেই, কিন্তু ঝুড়িটা হাওয়ার দুলছে। রাজেশ বলল, এটা কি? বিক্রম বলল, গাছের নিজস্ব কম্পন। কিন্তু ঠিক সেই মুহূর্তে তৃতীয় আরেকটা ঘটনা ঘটল, যেটা দেখে ওরা সবাই একটু থমকে গেল। গাছের নিচের মাটিতে টর্চের আলোয় স্পষ্ট একটা ছায়া। কিন্তু সেই ছায়া ওদের 5 জনের কারো নয়। ওরা 5 জন একদিকে, ছায়াটা আলাদা, বৃত্তাকার একটা ছায়া, মানুষের মতো, কিন্তু উচ্চতায় অনেক বেশি, পাতলা। ছায়াটা নড়ছে, কিন্তু কোনো শরীর নেই যার ছায়া এটা। সন্তোষ বলল, চলো, এক্ষুনি চলো। এবার বিক্রম আর কথা বলল না, সে নিজেও উঠে দাঁড়িয়েছে। কিন্তু তারপর যা হলো সেটা সন্তোষ পরে আমাকে বলেছে, কাঁপতে কাঁপতে। ওরা যখন উঠে হাঁটতে শুরু করলো, তখন বুঝলো ওদের একজন নেই। 5 জন গিয়েছিল, উঠতে গিয়ে দেখলো 4 জন। রঞ্জিত নেই। রঞ্জিত ছিল ওদের মধ্যে সবচেয়ে শান্ত, কম কথা বলতো। বটতলায় যাওয়ার ব্যাপারে তেমন উৎসাহী ছিল না,
কিন্তু বন্ধুরা যাচ্ছে বলে গিয়েছিল। সন্তোষ ডাকল, রঞ্জিত। কোনো সাড়া নেই। টর্চ চারদিকে ঘোরালো ওরা। বটগাছের চারদিকে কোথাও রঞ্জিত নেই। বিক্রম বলল, সে কোথায় গেল? আমাদের সাথেই তো ছিল। রাজেশ বলল, সে কি আগেই চলে গেছে? সন্তোষ বলল, না, সে আমাদের সাথেই বসেছিল। ওরা ডাকতে থাকলো, উত্তর নেই। তখনই ওরা একটা জিনিস লক্ষ্য করল। বটগাছের বড় ঝুড়িগুলোর একটার পেছনে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। টর্চের আলোয় দেখা যাচ্ছে রঞ্জিত। সন্তোষ ছুটল সেদিকে। রঞ্জিত, কি করছো ওখানে? রঞ্জিত কিছু বলল না, দাঁড়িয়ে আছে। সন্তোষ কাছে গেল, রঞ্জিতের কাঁধে হাত রাখল। রঞ্জিত ঘুরল। সন্তোষ পরে বলেছে, ওর মুখটা ছিল, কিন্তু মুখে কোনো ভাব ছিল না, একেবারে শূন্য। চোখ খোলা, কিন্তু কিছু দেখছে না। সন্তোষ ডাকল, রঞ্জিত, চল। রঞ্জিত নড়ল না। সন্তোষ আবার ডাকল। রঞ্জিত এবার মুখ খুলল, কিন্তু তার গলা দিয়ে যে শব্দ বেরোলো সেটা তার গলার শব্দ ছিল না। গভীর, ভারী, অন্য কোনো কণ্ঠের মতো। বলল, যাও। শুধু একটা শব্দ, যাও। সন্তোষ পিছিয়ে এলো বাকি তিনজনের কাছে। বলল, ওর কিছু একটা হয়েছে, চলো ওকে নিয়ে যাই। চারজন মিলে রঞ্জিতকে নিয়ে বটতলা থেকে বেরোলো। বাড়ি পৌঁছানোর পর রঞ্জিত বিছানায় পড়ে গেল, ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রঞ্জিত উঠল, কিন্তু বটতলায় কি হয়েছিল তার কিছুই মনে নেই। বলল, আমি তো তোমাদের সাথে বসেছিলাম, তারপর সরাসরি সকাল হয়ে গেল। মাঝের কয়েক ঘন্টার স্মৃতি নেই। সন্তোষ আমার দোকানে এলো সেই সকালে, আমাকে সব বলল। আমি শুনলাম। আমি বললাম, গ্রামের পুরনো মানুষদের কাছে নিয়ে যাও রঞ্জিতকে। গ্রামে একজন বৃদ্ধ আছেন, নাম শ্যামলাল দাদু, বয়স ৮০-র ওপরে। তিনি এই গাছের সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। শ্যামলাল দাদুকে সব বলা হলো। দাদু শুনলেন, তারপর বললেন, রঞ্জিতকে নিয়ে এসো। রঞ্জিতকে নিয়ে আসা হলো। দাদু রঞ্জিতকে দেখলেন। রঞ্জিতের চোখে চোখ রেখে কিছু বললেন, ছোট ছোট অস্পষ্ট কথা। তারপর দাদু বললেন, ছেলেটার ভেতরে কিছু একটা আছে এখনো, সব বের হয়নি। দাদু বললেন, বটগাছে যে সত্তা থাকে সে সত্তা মানুষকে ধরে না সহজে, কিন্তু যে রাতে এরা গিয়েছিল সেই রাতে সত্তাটা সক্রিয় ছিল। এই ছেলেটা হয়তো সেই মুহূর্তে একটু আলাদা হয়ে গেছিল বাকিদের থেকে, আর সেই ফাঁকে সত্তাটা একটু কাছে এসেছে। দাদু বললেন, কিছু করতে হবে, কিন্তু সেটা করতে হবে সঠিক সময়। দাদু বললেন, পরের অমাবস্যার রাতে বটগাছের সামনে একটি অনুষ্ঠান করতে হবে। গ্রামের পুরুষেরা একসাথে যাবে, মহিলারা যাবে না। গ্রামের সবাই মিলে একটা ক্ষমা প্রার্থনা করতে হবে। এই কথা শুনে বিক্রম সহ শহুরে ছেলেগুলো একটু অস্বস্তিতে পড়ল। বিক্রম বলল, মানে কি? এই মিথের পেছনে আমরা কেন যাব? শ্যামলাল দাদু বিক্রমের দিকে তাকালেন, শান্ত দৃষ্টি। বললেন, তুমি যদি না যাও তাহলে তোমার বন্ধু সম্পূর্ণ ঠিক হবে না। বিক্রম চুপ করে গেল। সেই সপ্তাহের শেষে অমাবস্যা। অমাবস্যার রাতে গ্রামের সব পুরুষ মিলে গেল বটতলায়। আমিও ছিলাম, শহুরে ৫ জনও ছিল। শ্যামলাল দাদু সামনে, তার পেছনে আমরা। দাদু বটগাছের সামনে দাঁড়ালেন, কিছু বললেন গাছকে উদ্দেশ্য করে, স্থানীয় ভাষায়। আমি সব বুঝলাম না। তারপর কিছু জ্বাললেন, ধূপের মতো কিছু। গাছের গোড়ায় কিছু রাখলেন। তারপর বললেন, মাথা নত কর। আমরা সবাই মাথা নত করলাম কয়েক মিনিট। তারপর দাদু বললেন, যাও। ফেরার পথে বিক্রম আমার পাশে হাঁটছিল। সে কিছু বলল না, কিন্তু তার মুখ দেখে বুঝলাম সে কিছু একটা অনুভব করেছে। পরের দিন রঞ্জিত বলল, আজ ঘুম ভালো হয়েছে, অনেক দিন পর। 2 দিন পরে ওরা চলে গেল শহরে। সন্তোষ যাওয়ার আগে আমাকে বলল, আকাশ ভাই, আমি এই গ্রামে বড় হয়েছি, কিন্তু কখনো বুঝিনি কেন এত নিয়ম। এখন বুঝলাম। আমি বললাম, নিয়মগুলো পূর্বপুরুষেরা বানাননি নিছক ভয় থেকে। তারা কিছু একটা দেখেছিলেন, বুঝেছিলেন, তারপর নিয়ম বানিয়েছিলেন। কিন্তু ঘটনা সেখানেই শেষ নয়। সেই ঘটনার মাস 2 পরের কথা। আমি একদিন সন্ধ্যায় দোকান বন্ধ করে ফিরছিলাম। বটগাছের পাশ দিয়ে যেতে হয়। আমি সাধারণত পাশ দিয়ে যাই, বটতলায় ঢুকি না। সেই দিন একটা জিনিস দেখলাম যা আজও আমি ঠিক ব্যাখ্যা করতে পারি না। বটগাছের গোড়ার কাছে মাটিতে পায়ের ছাপ, একটা মানুষের পায়ের ছাপ, খালি পায়ে, গাছের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু ফেরার ছাপ নেই।
মানে কেউ হেঁটে গাছের দিকে গেছে কিন্তু ফেরেনি। আমি চারদিকে তাকালাম, কেউ নেই। দ্রুত বাড়ি চলে এলাম। পরদিন শ্যামলাল দাদুকে বললাম। দাদু শুনলেন, তারপর বললেন, সেই পায়ের ছাপ পুরনো নয়, কিন্তু তাজাও নয়। এগুলো ওই সত্তারই ছাপ। কখনো কখনো সে হাঁটে, মানুষের পায়ের মতো ছাপ পড়ে, কিন্তু সে ফেরে না, কারণ সে যায় না কোথাও, সে থাকে ওখানেই। আমি জিজ্ঞেস করলাম, এই সত্তাটা কি? দাদু বললেন, কত শতাব্দী আগে কেউ এই গাছের নিচে এসে থেকে গেছে, মরণের পরে আর চলে যায়নি। সে এখানে আছে। এই গাছ তার বাড়ি। আমরা যদি তার বাড়িকে সম্মান করি, সে আমাদের কিছু করে না, কিন্তু তার বাড়িতে অনুমতি ছাড়া ঢুকলে সে রাগ করে। আমি আরও জিজ্ঞেস করলাম, এই পায়ের ছাপ কি প্রায়ই দেখা যায়? দাদু বললেন, না, বিশেষ সময় দেখা যায়। কেউ তার জায়গায় বিরক্ত করলে সে একটু বেশি সক্রিয় হয়। সেই শহুরে ছেলেরা তাকে বিরক্ত করেছিল, তাই সে তখনও সক্রিয় আছে। তারপর দাদু একটু থামলেন, বললেন, আকাশ, একটা কথা মনে রাখিস, ওই গাছের নিচে আজ পর্যন্ত যারা রাতে গেছে, কেউ সম্পূর্ণ স্বাভাবিকভাবে ফেরেনি। হয় শরীরে কিছু হয়েছে, নয় মনে কিছু হয়েছে। একমাত্র যারা গাছের সত্তাকে শ্রদ্ধার সাথে কাছে এসেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়নি। আকাশ এখানে থামল, তারপর বলল, আজও আমি বটগাছের পাশ দিয়ে যাই। দিনে সন্ধ্যার আগে ফিরে আসি, গাছটাকে মাথা নত করি। বটগাছ একটা গাছ, কিন্তু সেই গাছের নিচে যা আছে সেটা গাছ নয়। আর সেই পায়ের ছাপের কথা মনে হলে এখনো গায়ে কাঁটা দেয়, কারণ যে পায়ের ছাপ গাছের দিকে যায়, সেই পা কোথা থেকে এলো আর কোথায় বা গেল? পায়ের ছাপ শুধু একদিকে, কারণ সে গাছের ভেতরে ঢুকে যায় আর বেরোয় না। আর রঞ্জিত, সেই রাতে বটতলায় সে কোথায় ছিল মিনিট 10-15, সেটা কেউ জানে না। সে নিজেও জানে না। সেই সময়টা তার মনে নেই। শুধু এইটুকু জানে যে ঘুরে তাকাতে সন্তোষকে দেখেছিল। কিন্তু সেই কয়েক মিনিট সে কোথায় ছিল, কার সাথে ছিল, কি দেখেছিল, সে প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। আর আমি চাই না কেউ সেই উত্তর খুঁজতে যাক। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 136-এর দুটি ঘটনা এখানেই শেষ করলাম। ত্রিপুরার সেই ছোট্ট শহরে একটা পুরনো বাজারের দোকান থেকে আনা একটা পুতুল একটি পরিবারের প্রতিটি রাত বদলে দিয়েছিল। আর ঝাড়খণ্ডের সেই গ্রামে একটি শতাব্দী প্রাচীন বটগাছের নিচে যে সত্তা বাস করে, সেই সত্তাকে বিরক্ত করার মাসুল দিতে হয়েছিল একদল তরুণকে। এই দুটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, কিছু জিনিস স্পর্শ করতে নেই, কিছু জায়গায় রাতে যেতে নেই। পূর্বপুরুষেরা যে নিয়মগুলো বানিয়ে গেছেন, সেগুলো অকারণে বানানো নয়। তারা কিছু একটা দেখেছিলেন, বুঝেছিলেন, তারপর নিয়ম তৈরি হয়েছে, যা আমাদের রক্ষা করে। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারোর জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল osoriryofficial@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বের হওয়ার পথ নেই, কারণ ভয় যতক্ষণ আছে, অশরীরী ততক্ষণ আছে। অন্ধকার যতক্ষণ থাকবে, এই আসর চলতে থাকবে। আগামী এপিসোডে সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। পুরনো দোকানে অদ্ভুত পুতুল দেখলে স্পর্শ করবেন না। শতবর্ষতি গাছের নিচে রাতে যাবেন না। আর পেছনে তাকাতে বললে কখনো কখনো পেছনে তাকাবেন না। আল্লাহ হাফেজ।